বৈশাখের ছুটিতে ডিপো থেকে তেল উত্তোলন করতে পারেনি রাজশাহীর পাম্প মালিকরা। চাঁপাইনবাবগঞ্জে তেল নেই স্টিকার লাগানো ফিলিং স্টেশনে মিলল প্রায় ৪,০০০ লিটার জ্বালানি। হামের রোগীদের জন্য মিলছে না পর্যাপ্ত আইসোলেশন ও আইসিইউ। একদিনে আরও ৩ জনের মৃত্যু। দেশ জুড়ে বাড়ছে গরমের তীব্রতা, তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। কুমিল্লা সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলে নিহত। বরিশালের দরগাবাড়িতে ভবনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ বাবা ছেলে। সিরাজগঞ্জে সিকি প্রথায় জিম্মি কৃষক, সেচের বিনিময়ে দিতে হচ্ছে ফসলের 4 ভাগের 1 ভাগ। সেচ মালিকদের সিন্ডিকেটের অভিযোগ। আমাকে 25% ধান ওই সেচ আলাকে দিয়ে দিতে হয়। ধান যদি না দিবার চায় ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায়। জলকেলি আর নিজ ভাষার গানে পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসব। বগুড়া ও সৈয়দপুরের বৈশাখী মেলায় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। বৈশাখের ছুটির কারণে গেল দিন ডিপো থেকে তেল উত্তোলন করতে পারেনি রাজশাহীর পেট্রোল পাম্প মালিকরা। তাতে পাম্পগুলোয় বন্ধ আছে তেলের সরবরাহ। কুমিল্লায় পেট্রোল অকটেনের সঙ্গে ডিজেলের সংকটও বাড়ছে ধীরে ধীরে। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান এবং কুমিল্লা থেকে যুক্ত আছেন মাসুদ আলম। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যেতে চাই রাকিব আপনার কাছে। রাকিব, তেলের সরবরাহ কখন আসতে পারে জানতে চাই এবং পাম্প মালিকরা কি বলছেন এ ব্যাপারে? লাইবা পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন সকালেই যেটি জানিয়েছিল যে পহেলা বৈশাখের ছুটির কারণে তারা আসলে ডিপো থেকে তাদের যে ট্যাঙ্ক লরি পাঠিয়েছেন সেখান থেকে আসলে তেল উত্তোলন করতে পারেননি এবং সেটি বিকেল নাগাদ খানিকটা সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু রাজশাহী নগরীর মধ্যে এই 11টি যে পাম্প রয়েছে এখনও পর্যন্ত ট্যাঙ্ক লরিগুলো তারা তেল নিয়ে এসে পৌঁছননি। সুতরাং আজকে আর কোনোভাবে আসলে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। আগামীকাল সকাল থেকে আসলে তেল সরবরাহ হবে এবং 11টি পাম্পে তেল সরবরাহ হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত পাম্প ওনার্স মালিক অ্যাসোসিয়েশন তারা আসলে এই বিষয়টি নিশ্চিত করেনি। তবে রোস্টার অনুযায়ী আসলে যেভাবে একটি পাম্প বা একটি অন্য পাম্প দেয়া হতো সেভাবে আসলে দেয়া হবে এবং রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়া হবে সেই তেলের অপেক্ষায় কিন্তু কি একেবারেই সকালেও আমরা যেমন কিছু মোটরসাইকেল এখানে দেখেছিলাম, এখন কিন্তু সেই জটলাটা ধীরে ধীরে বাড়ছে এবং এখানে ডিজেলের জন্য কার, বাস এবং একই সাথে পেট্রোল অকটেনের জন্য কার এসেছে এবং মোটরসাইকেল দীর্ঘ লাইন জমেছে, যেটি অন্যান্য সময় আমরা দেখতাম। যদিও রাজশাহীতে আসলে গেল 4 দিন থেকে আসলে এই ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে আসলে তেল দেয়া হচ্ছে, যার কারণে খানিকটা আসলে ভোগান্তি লাঘব করা গেছে যারা চালক রয়েছেন। তবে আজকের যে পুরো দিন আসলে তেল দেওয়া সম্ভব হলো না, যার কারণে আসলে চালকদের মধ্যে চাহিদা বেশি থাকবে এবং প্রত্যেকটি পাম্পের সামনেই কিন্তু আমরা এইরকমভাবে গাড়ির লম্বা সারি এবং একই সাথে মোটরসাইকেলের সারি দেখতে পাচ্ছি। সুতরাং আগামীকাল এটি নিয়ে বেশ চাপ থাকবে বলছে পাম্প মালিকরা এবং যারা এখানে তেল দেন তারা বলছেন তাদের আসলে আলাদাভাবে প্রস্তুতি আছে এবং পুরো পেট্রোল পাম্প এলাকায় নিরাপত্তা এবং একই সাথে সারিবদ্ধভাবে যেন সকলে নিয়ম মেনে অ্যাপসের মাধ্যমে নিতে পারে সেই ব্যবস্থাটাও তারা রেখেছেন। এবং তাদের কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহী নগরীর মধ্যে যে 11টি পাম্প রয়েছে সেই 11টি পাম্পে আসলে দেয়া
হবে। আমরা সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরেছি লাইবা, সেখানে যারা গ্রাহক আছেন এবং যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট আশপাশে যারা এই পুরো ব্যাপারটি আসলে দেখেন, তারা কিছু অভিযোগ করেছেন। তারা বলছেন যে যেই মাইক্রো স্ট্যান্ডগুলো রয়েছে সেই মাইক্রো স্ট্যান্ডগুলো থেকে আসলে তেল পাম্পের জন্য তেল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন মাইক্রো মালিকরা, এবং একই সাথে আগে যারা আসলে মোটরসাইকেল নিয়ে আসেন সেই মোটরসাইকেলে আসলে তেল নেওয়া হচ্ছে এবং আলাদাভাবে মজুত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যেগুলো আসলে প্রশাসন এবং পাম্প মালিকরা দেখবেন বলে তারা প্রত্যাশা করেন। তো লাইভে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা একটু চলে যেতে চাই কুমিল্লায়, সেখানে রয়েছেন মাসুদ আলম। মাসুদ, রাজশাহীতে রাকিবের পরিস্থিতি আমরা শুনছিলাম, সেখানে তো পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তেলের সরবরাহের ঘাটতির কারণে। আপনার সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, একটু জানান আমাদের। লাইবা, মূলত হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, যারা মূলত পেট্রোল অকটেন জ্বালানি হিসেবে ব্যবহার করেন সে সকল চালক আরোহীরা মূলত সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। আমি যেখানে রয়েছি এটি কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায়। এই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়া শুরু করেছে আজকে বিকেল 4টার দিকে, কিন্তু মোটরসাইকেল আরোহী এবং ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো রয়েছে সে সকল চালকেরা সকাল 8টার পর থেকে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তাদের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহে, কিন্তু এখনও পর্যন্ত সকল চালক এবং আরোহীরা তারা তেল কিন্তু সংগ্রহ করতে পারেনি। দীর্ঘ সারি আমরা দেখেছি, সড়কের দুপাশ ধরে তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তাদের কাঙ্ক্ষিত অকটেন এবং পেট্রোল জাতীয় জ্বালানি তেলের জন্য। আমরা জেলা তেলের পাম্পের যে মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে অতীতের তুলনায় সংকটটা আরও ধীরে ধীরে বাড়ছে, এতে করে একটি প্রকট আরও আকার ধারণ করছে তেলের সংকটটা। একই সঙ্গে অকটেন এবং পেট্রোলের সঙ্গে একই সঙ্গে ডিজেলের সংকটও ধীরে ধীরে বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যেখানে রয়েছে এখানে অকটেন পেয়েছেন মাত্র 5000 লিটার, তবে এখানে ডিজেলের সরবরাহ ছিল সেটি শেষ। এখন সেই সংকটটা তৈরি হয়েছে। আমরা দেখেছি ডিজেল নেওয়ার জন্য বিভিন্ন পণ্যবাহী পরিবহন এসে ফিরে গিয়েছেন। এখানে দীর্ঘ সারি, আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে কুমিল্লা শহরের যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে, প্রায় 6 থেকে 7টি পেট্রোল পাম্প রয়েছে, গত এক সপ্তাহ ধরে কোথাও তারা তেল পাচ্ছেন না। আজকে এই পেট্রোল পাম্পে তারা পূর্বে থেকে জানেন যে আজকে তেল দেওয়া হবে, যার কারণে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। তবে এই যে তেল সরবরাহ করতে গিয়ে এখানে বেশ কয়েকবার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে এখানে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের ভলেন্টিয়ার থাকার কারণে সেই সমস্যাটা বা সেই বিশৃঙ্খলাটা দীর্ঘ হয়নি। এখানে মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে তারা তেল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কারণ হচ্ছে যে হুমড়ি খেয়ে পড়ছেন। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশৃঙ্খলভাবে তেল দিতে গিয়ে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। তো এই সংকট যত স্থায়ী হবে, যে সংকট স্থায়ী হবে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে এবং হচ্ছে যে মানুষের দীর্ঘসারি বাড়বে। তো তারা চাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে সংকট দূর হয়। তো লাইভাই ছিল কুমিল্লা থেকে সবশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল নেই লেখা স্টিকার লাগানো একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় 4000 লিটার জ্বালানি তেল মজুতের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অভিযানে দেখা যায় তেল নেই লেখা ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও স্টেশনে মজুদ ছিল 3269 লিটার পেট্রোল, 577 লিটার ডিজেল এবং 146 লিটার অকটেন। মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রেখে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 2 জন শিশু। এ নিয়ে সিলেট বিভাগে মোট 4 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া সারা দেশে একদিনে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে সিলেটের হাম আইসোলেশন কেন্দ্র ও শহীদ শামসুদ্দিন
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় ৮০ জন রোগী। আর এসব বিষয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। হামের রোগীদের আইসোলেশন সংক্রান্ত জটিলতা কমেছে কিনা জানতে চাই, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের ব্যাপারে? লাইবা দেখুন ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আরও দুইটি প্রাণ চলে গেছে এই হামে, এবং হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে পিআইসিইউ, সেই পিআইসিইউতে কিন্তু ২ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এবং এই মুহূর্তে যদি বলতে চাই তাহলে এখানে কিন্তু সিলেট বিভাগের চিত্র, সেক্ষেত্রে কিন্তু মোট ৫ জন রোগী কিন্তু এই পর্যন্ত মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১০০ জন রোগী। শুধুমাত্র আমরা এখন যেখানে অবস্থান করছি সিলেটের যে আইসোলেশন কেন্দ্র, অর্থাৎ শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কিন্তু ৭৯ জন রোগী তারা একসাথে চিকিৎসা নিচ্ছেন এবং আইসোলেশনে আছেন। এবং আমি যদি পুরো বিভাগের চিত্র আপনাকে বলি, সেক্ষেত্রে প্রায় ৩০০ শতাধিক রোগী কিন্তু এই মুহূর্তে হামে আক্রান্ত বলা চলে। এবং সিলেট জেলার চিত্র যদি বলি, এই ২ মাসে অর্থাৎ এই বছরে মোট ২৮৬ জন রোগী কিন্তু তারা হামে আক্রান্ত হয়েছেন। তবে কেউ কেউ যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তবে অধিকাংশ রোগী কিন্তু এখনও হামের সাথে যে হামের উপসর্গ নিয়ে তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমি যেমনটি বলছিলাম আগেও, যে সিলেটের সরকারি হাসপাতালগুলিতে এখনও চিকিৎসার একটা সংকট, যেমন চিকিৎসকের যে একটা সংকট রয়েছে, পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে ল্যাব নেই। আপনি জানেন যে সারা দেশে একটি মাত্র ল্যাব রয়েছে এবং এখান থেকে স্যাম্পল কালেক্টর দিতে হয়। তো এই হচ্ছে আসলে সিলেটের হাম রোগীদের সর্বশেষ খবর। সিলেট থেকে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সন্দীপন শুভ। এদিকে দেশ জুড়ে বাড়ছে গরমের তীব্রতা, কোথাও মৃদু, কোথাও আবার মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। হাঁসফাঁস অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহীতে বৈশাখের প্রখর রোদে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, সূর্য কিরণ প্রায় লম্বালম্বি পড়ায় দ্রুত উত্তপ্ত হচ্ছে ভূমি, আর এতেই তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়ছে গরমের তীব্রতাও। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর ২টোয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২২%। গেল এক সপ্তাহে প্রতিদিন গড়ে তাপমাত্রা বেড়েছে প্রায় ১.৫ ডিগ্রি করে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও পথচারীরা পড়েছেন বেশি বিপাকে। সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে যেহেতু পূর্ণ গ্রীষ্মকাল বিরাজ করছে, এই সময় তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপমাত্রা কিছুদিন বাড়তে থাকলেও তারপরেও কিছুদিন পর আবার বৃষ্টি ঝরে তাপমাত্রা কমে আবার তাপমাত্রা বাড়তে থাকবে, এরকমভাবে কিছুদিন চলতে থাকবে। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুপুর আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যে এখানে যে একটা শিশু এবং একজন মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছে, শিশুটিকে তৎক্ষণাৎ এই এলাকার যে জনগণ ওনারা উদ্ধার করে ওনারা হসপিটালে পাঠাইছে, দেবিদ্বার হসপিটালে পাঠাইছে। আর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে আমরা এখানে এক মহিলার এখানে আইসা অ্যাক্সিডেন্টরত অবস্থায় ওনার লাশ পেয়েছি। বরিশালে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়েছে 2টি ঘর। দগ্ধ হয়েছেন বাবা ও ছেলে। তবে গুরুতর আহত গৃহকর্তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী ঘরবাড়িও। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হতে পারে। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের সাগরদী এলাকার তালুকদার ভিলা, দরজা জ্বালানো নেই, কোনোটা ঝুলে আছে, কোনোটা উড়ে গেছে। ভবনের নানা স্থানে দেখা দিয়েছে ফাটল, আর কক্ষগুলো সব লণ্ডভণ্ড। বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী কয়েকটি বাড়িঘরও। কারো জালানার গ্লাস ভেঙেছে, কারো টিনের বেড়া উড়ে গেছে।
বুধবার ভোর 5:30টায় হঠাৎ বিস্ফোরণ হয়। আধা কিলোমিটার দূর থেকেও শোনা গেছে শব্দ। সাধারণ জনগণের এখানে একটা ইস্যু এবং কিন্তু যে এখানে গ্যাস লিকেজের সিমটম না অন্য কিছু, এটা সবার প্রশ্ন। গ্যাস হলে তো ভিতরে পড়বে, কিছু বেশি পড়বো না অবশ্যই না, পুড়িয়ে তো ওটা থাকে না, এটা কেমন জানি শব্দটা। এই এলাকার মনে হয় 1 কিলোর মধ্যে শোনে নাই শব্দ এরকমের কেউ নাই, মানে সবাই শুনছে, মানে এরকমের এত বিকট একটা শব্দ। বিস্ফোরণে ভাড়াটিয়া মানিক ও তার 8ম শ্রেণী পড়ুয়া ছেলে মৃদুল দগ্ধ হয়। ছেলের জন্য খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয় বলে জানান বিস্ফোরণে আহত মানিকের স্ত্রী। ফ্রিজে কোনো তরকারি লামাইয়ে ওইটা গরম করে ওরে খাওয়াই তাড়াতাড়ি স্কুলে পাঠাইবে, এর মধ্যে যে ধরাইছে পরে হাত করে আগুন ধরে উঠছে। বিস্ফোরণে দগ্ধ মানিকের শরীরের 75% পুড়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। বাবার হলো 70% হলো ফ্লেম বার্ন, 70%, তো এটা অনেক বেশি বার্ন আর কি। তো আমরা এখানে প্রাথমিক যে ম্যানেজমেন্ট, যেটা যেমন সিল্ক ক্রিম ড্রেসিং, তারপরে ফ্লুইড ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি আলসারেন্ট, তারপরে অ্যানালজেসিক, এগুলো দিয়ে আমরা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা রেফার করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হতে পারে এবং আমি এটা ধারণা করছি এই কারণে যে ফায়ার সার্ভিস যে ফায়ার ফাইটাররা আসছিল ওনাদের সঙ্গে আমি ফোনে কথা বলেছি, তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো স্যার গ্যাস যদি বিভিন্ন জায়গায় ছড়ায় যেয়ে থাকে এরকম দূরবর্তী স্থানেও বিস্ফোরণের সংবাদ এরকম ঘটনা আমরা এক্সপিরিয়েন্স আছে আমাদের। তারপরেও একদম পুঙ্খানুপুঙ্খ সিআইডি ক্রাইম সিন টিম আসতেছে, আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে এক্স্যাক্টলি বলতে পারবো যে আসলে গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো আছে কিনা। বিস্ফোরিত ভবনটি 3 তলা বিশিষ্ট, দ্বিতীয় তলায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। দীর্ঘ 16 বছর পর আজ থেকে সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। পাহাড়ের 3 জেলা বাদে 61 জেলায় একসাথে এই পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। সৈয়দপুরে 2টি কেন্দ্রে শুরু হয়েছে এই পরীক্ষা। এর মধ্যে তুলসীরাম সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে 800 এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 687 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা। প্রথম দিন বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত আছে বলে জানা গেছে। বাংলা, ইংরেজি, গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই 4 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হুট করে এমন পরীক্ষার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি থেকেছে বলে অভিযোগ অভিভাবকদের। উৎসব থাকায় 2 দিন পর শুরু হবে 3 পার্বত্য জেলার পরীক্ষা। দেশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষা খাতে জিডিপির 5% উন্নীত করবে সরকার। সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে যারা উপহাস করছে তারা মেধাবী ও দরিদ্রদের প্রয়োজন অনুভব করতে পারেন না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব এবং আমি আশা করছি সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষা গত বছরের বৃত্তি পরীক্ষা তারা নেয়নি, টাকাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বৃত্তি পরীক্ষা নিচ্ছি। বৃত্তি পরীক্ষা যার ইচ্ছা সে দিবে, কারণ ওই ছেলেটি জানে বৃত্তি পরীক্ষা দিলে সে যে ছোট্ট অ্যামাউন্টটি পাবে এই অ্যামাউন্টটি 6, 7, 8, 3 বছর সে ব্যবহার করতে পারে। একটি দরিদ্র অসহায় ছেলের জন্য ওই টাকাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনেই আমি বলেছি যে বৃত্তি পরীক্ষা দেওয়ার দিবে। ইতিমধ্যে আমি ইংলিশ মিডিয়ামদের নিয়ে মিটিংও করে ফেলেছি এবং তাদের রেগুলেটরি বোর্ডে আনার জন্য তাদেরকে 3 দফা মিটিং আমি করেছি। বাংলাদেশে ইংলিশ মিডিয়াম থাকবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের রুলস অ্যান্ড রেগুলেশন আন্ডার থাকবে না, এটা হতে পারে না। ইরি বড় মৌসুমে সিরাজগঞ্জে উপজেলা সেচ কমিটির নির্ধারিত মূল্য মানছেন না সেচ স্কিম মালিকরা। কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় আদায় করা হচ্ছে 4 ভাগের 1 ভাগ ধান, আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা কৃষকদের। উপজেলা সেচ কমিটি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা বললেও মাঠ পর্যায়ে তদারকির অভাব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। রিফাত রহমানের প্রতিবেদন এবং ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই সবুজের সমারোহ। বিস্তীর্ণ জনপদ ঢেকে আছে বোরো ধানের চাদরে। কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এই ফসলে স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের গায়ে বিচ্ছে সেচ খরচের কাঁটা। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো এই সবুজ ফসল কাটার আগেই বড় একটি অংশ গিলে খাওয়ার অপেক্ষায় সেচ মালিকদের সিন্ডিকেট। সদর উপজেলার সোনগাছা গ্রামের কৃষক বাদশা মিয়া কাঠফাটা রোদে ঘাম ঝরিয়ে মাঠের ফসল আগলে রাখলেও সেই পরিশ্রমের অর্ধেকই যেন চলে যাচ্ছে সেচ খরচে।
ফসল কাটার সময় তাকে সেচ বাবদ গুনতে হবে মোট উৎপাদনের 4 ভাগের 1 ভাগ ধান। কৃষক যদি ধান যদি না দিবার চায়, ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায় যে পানি তাহলে আমরা হাল চাষ করবো না, অন্য কোন টিলার পাইপের কোন মেশিন আছে এই মেশিন দিয়ে পানি দেন। শুধু বাদশাহী নন, জেলার অধিকাংশ কৃষকেরই একই দশা। বর্তমানে ধানের বাজার দর অনুযায়ী প্রতি বিঘায় এই সেচ খরচের পরিমাণ দাঁড়ায় 8 থেকে 9,000 টাকা। অথচ সরকার সেচের উপর 20% ভর্তুকি দিলেও তার ছিটেফোঁটাও পৌঁছাচ্ছে না প্রান্তিক কৃষকদের কাছে। উল্টো সুবিধাভোগী হয়ে উঠছেন সেচ স্কিম মালিকরা। আমি যদি 100% জমি চাষ করি, আমাকে 25% ধান ওই সেচ এলাকে দিয়ে দিতে হয়, যার ফলে আমাদের ব্যয়টা অনেক বেড়ে যায়। 1% 20 থেকে 30 টাকা খরচ বেশি পড়ে পানি ভাড়া। এই জন্য আমাদের দাবি চাই যে এখন থেকে ধান বন্ধ হয়ে যায়। 4 বিঘা সম্পত্তিতে আমি ধান কাটছি 4 বিঘা, তার মানে 4 বিঘার 1 বিঘা সে নিয়ে যাবে। ধান ছাড়া কোনো কিছু নেবে না। ধান দিয়ে আবাদ করলে করো, না করলে না করো। জেলায় গভীর ও অগভীর মিলে 57,238টি সেচ কল রয়েছে। উপজেলা ভেদে সেচ কমিটি প্রতি বিঘা সেচের মূল্য 2,310 টাকা থেকে 3,800 টাকা পর্যন্ত নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই। উপজেলা প্রশাসন বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত কোনো কৃষি সেচ পাম্প যদি ধান নেয়ার যে সিস্টেম, এটা যদি অভিযোগটা আমরা তদন্ত করে পাই, আমরা তাদের লাইসেন্স বাতিল সহ যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলা কৃষি বিভাগ বিষয়টি অবগত থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। অন্যদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ কৃষকের অগ্রাধিকার বা কৃষকের সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক আমাদের যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দেব, যখন ধান কাটা শুরু হবে তখন কোনোভাবেই যাতে এই কৃষকদের কাছ থেকে অর্থ ছাড়া অন্য কোনোভাবে ধান নিয়ে বা অন্য কোনোভাবে এই সেচের মূল্যটা গ্রহণ করে না হয়। সেচ কমিটির দায়িত্ব কি শুধু কাগজে কলমে মূল্য নির্ধারণ, নাকি তার সঠিক বাস্তবায়নে তদারকি করা? এমন প্রশ্ন কৃষকদের। সেচ স্কিম মালিকদের বেঁধে দেওয়া সিকি প্রথায় জিম্মি জেলার অধিকাংশ কৃষক। মাঠে ধান কাটা শুরু হলেই কৃষককে এই সেচ বাবদ পরিশোধ করতে হবে 4 ভাগের 1 ভাগ ধান, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ। কৃষকরা বলছেন, দ্রুত এই সেচ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এর বিরূপ প্রভাব পড়বে ধানের বাজারে, যার মাসুল গুনতে হবে সাধারণ কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যায়েও। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে নতুন বছরকে বরণ করে চলছে নানা আয়োজন। পাহাড়ে বর্ষবরণকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে পার্বত্য চট্টগ্রাম। বৈশাখীকে কেন্দ্র করে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে চলছে নাচ, গান ও জলকেলি সহ নানান আয়োজন। রঙিন পোশাক ও ঐতিহ্যবাহী সাজে সেজে উঠেছে পাহাড়ি জনপদ। পাহাড়ি জনগোষ্ঠীর কাছে বৈশাখী শুধু নতুন বছরের সূচনা নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বড় অংশ। বছরের পর বছর ধরে এই উৎসবের মাধ্যম প্রকাশ পায় নিজস্ব সাংস্কৃতিক রঙিন পরিচয়। উৎসবের অন্যতম আকর্ষণ জলকেলি। এতে অংশ নিয়ে তরুণ তরুণীরা পানি ছিটিয়ে শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করছেন। নাচ, গান আর ঢোলের তালে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সব বয়সী মানুষের অংশগ্রহণে পাহাড়ের বিভিন্ন স্থান এখন পরিণত হয়েছে মিলন মেলায়। ভেদাভেদ ভুলে সবাই মেতে উঠেছেন উৎসবের আনন্দে। সারা দেশেই বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হিসেবে পালিত হচ্ছে বৈশাখী মেলা। মেলার খবর জানাতে বগুড়ার পৌর পার্কের বৈশাখী মেলা থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম, আর সৈয়দপুর থেকে যোগ দিচ্ছেন আমিরুল বাপ্পি। শুরুতেই যেতে চাই রাজীব সেলিমের কাছে। রাজীব, মেলার আয়োজন সম্পর্কে জানতে চাইছি, আর বৈশাখীর উদযাপন সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে?
বর্ষবরণের যে আয়োজন তার কোনো কমতি রাখেনি। গতকাল পহেলা বৈশাখ থেকেই শুরু হয়েছে বর্ষবরণ উদযাপনের যে আয়োজন, সেগুলো গতকাল থেকে একটি মেলার আয়োজন করা হয়েছে বগুড়া শহরের পৌর পার্কে। 5 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে দুপুরের পর থেকে সন্ধ্যার ঠিক আগ পর্যন্ত লাঠি খেলা, সাপ খেলা সহ গ্রামীণ বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছে এখানে। সেগুলো এখানকার দর্শনার্থী যারা রয়েছেন তারা সেই খেলাগুলো উপভোগ করেছেন। একই সাথে সন্ধ্যার পর থেকেই জারি সারি এবং বাউল গান সহ নাটক যাত্রাপালার আয়োজন করা হয়েছে। যে আনন্দের খোরাক জোগাতো একেবারে বছরের বাংলা গ্রাম অঞ্চলের মানুষের যে আনন্দের খোরাক, সেটি কিন্তু এই জারি সারি এবং বাউল গানের মধ্য দিয়েই জোগাতো। সেই জারি সারি বাউল গানের যারা করেন তারা কিন্তু এখন আর সেইভাবে ডাক পান না। শুধুমাত্র বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত যে মেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে সেই মেলাগুলোতেই এই শিল্পীরা ডাক পেয়ে থাকেন। এছাড়া মাটির যে জিনিসপত্রগুলো এই মেলাতে আমরা সেগুলো দেখেছি, তবে সেগুলো অনেকটাই উন্নত হয়েছে এবং প্লাস্টিক সিরামিকের যে খেলনা সেগুলোর সংখ্যা বেড়েছে। নাগরদোলা, শিশুদের খেলনা সহ সবকিছু মিলিয়ে মেলার যে আধুনিকতা, মেলাতেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। যে এই যে বাঙালি চেতনা, এই চেতনা শিশুদের মধ্যে উজ্জীবিত করতে যে মেলার আয়োজন করা হয়েছে, এই মেলাতে কিন্তু প্লাস্টিক সিরামিকের খেলনা সহ বিভিন্ন রকমের খেলনা এবং যে আধুনিকতা, সেই আধুনিকতা এই মেলায় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সন্ধ্যার পর থেকে এখন নামাজের বিরতি চলছে এবং এখন থেকেই কিন্তু এই যে যারা যে সাধারণ মানুষরা এখানে মেলায় বিভিন্ন রকম আনন্দ উদযাপনের জন্য এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। মাগরিবের নামাজের বিরতি চলছে, বিরতির পর বাউল গান শুরু হবে এবং বাউল গানের পরে এখানে নাটক এবং যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সেগুলো উপভোগ করতে কিন্তু এই পৌর পার্ক এলাকায় সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় এখন পর্যন্ত রয়েছে। এখানে পরিবারের যারা বড় সদস্য রয়েছে তারা ছোটদেরকেও সাথে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এখানে মাটির যে খেলনা, নাগরদোলা সহ বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে শিশুদের মনে গেঁথে যাচ্ছে। এখন থেকেই তারা বাঙালি চেতনায় উজ্জীবিত হচ্ছে এবং বাঙালি আনাকে ধারণ করছে তারা, এটি পরিবারের বড় সদস্যরা বলছেন। আর এই মেলার মতো আয়োজন আরও করা হোক বা বৈশাখ মাস জুড়েই করা হোক, সেটিও কিন্তু চাচ্ছেন মেলায় যারা ব্যবসায়ী রয়েছেন, দোকানি রয়েছেন এবং দর্শনার্থী রয়েছেন, তারাও কিন্তু সেটি চাচ্ছেন যে এরকম মেলার আয়োজন করা হোক মাস জুড়ে। এবং আমরা দেখেছি যে এই মেলাগুলোতে যে ব্যবসায়ীরা এসেছেন এবং কুমার যারা রয়েছেন, যারা মাটির জিনিসপত্র বিক্রি করে থাকেন, তাদের ব্যস্ততা কিন্তু শুরু হয় বৈশাখ শুরুর আরও অনেক আগে থেকে। 2 মাস ধরে তারা কিন্তু এই খেলনাগুলো তৈরি করেন, মাটির তৈজসপত্র তৈরি করেন, হাঁড়ি পাতিল বিভিন্ন রকমের দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসগুলো সেগুলো তারা তৈরি করে থাকেন। তবে তারা বলছিলেন যে আসলে এই দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রে তাদের অন্যান্য ধাতব পদার্থের বেড়ে যাওয়ার কারণে ধাতব পদার্থের দাপটেই কিন্তু মাটির সামগ্রীগুলো হারিয়ে গেছে। আমরা এখানে দেখেছি বিভিন্ন রকমের জিনিসপত্র এসেছে যেগুলো আধুনিক জিনিসপত্র, আধুনিক খেলনা বাচ্চাদের, সেগুলো কিন্তু আধুনিকতা কিন্তু মেলাতেও এসেছে। সাধারণ মানুষ বলছেন যে বাঙালিয়ানার চেতনায় উজ্জীবিত হতে আসলে বাংলা সংস্কৃতিকে ধারণ করতে গ্রামীণ মেলাগুলোতে বাঙালির ব্যবহার্য জিনিসপত্রগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হোক এবং মেলায় সেগুলো প্রদর্শন করা হোক। এই ছিল আমার কাছে বগুড়ায় বৈশাখী মেলা থেকে সব শেষ খবর। রাজীব, ধন্যবাদ আপনাকে। এবারে একটু যেতে চাই আমিরুল বাপ্পির কাছে সৈয়দপুরে। বাপ্পি, আপনি নিশ্চয়ই শুনছিলেন রাজীবের সেখানে পৌর পার্কের বৈশাখী মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। সৈয়দপুরের মেলা কতটা জমে উঠল? লাইবা, এই বৈশাখ উপলক্ষে 3 দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে আমরা একসাথে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এবং যার দ্বিতীয় দিন চলছে আজকে। গতকালকে এখানে পা দেওয়ার মতো জায়গা ছিল না এবং আজকেও যথেষ্ট পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করছি এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাই মূলত এই মেলার মূল দর্শক। এছাড়াও সৈয়দপুরের আপামর জনতা আমরা দেখছি যে সকাল থেকেই তারা বিভিন্ন সময় তারা ঘুরে ঘুরে এসেছেন এবং দেখছেন মেলা। এই মেলায় প্রায়
33টি স্টল রয়েছে। বেশিরভাগ স্টলের মধ্যেই রয়েছে হাতে তৈরি পিঠা, এছাড়া রয়েছে কেক এবং আচারের যে আচার জাতীয় যে খাদ্য সামগ্রীগুলো আছে সেগুলোর স্টল রয়েছে। এবং এছাড়াও প্লাস্টিকের খেলনা সামগ্রী আমি দেখেছি, হস্তশিল্প দেখেছি, এবং সবথেকে বেশি আনন্দ দিচ্ছে ছোটদের যারা হচ্ছে বিভিন্ন রাইডে চড়ছে, যেমন নাগরদোলা আছে, ট্রেন আছে, নৌকা আছে। এই ধরনের এই যে রাইডগুলো আছে, এই রাইডগুলোতে চড়ে শুধু ছোটরাই নয় বড়রাও বেশ আনন্দের সাথে এই মেলাটি উপভোগ করছেন। যেহেতু এখন পুরো বাংলাদেশেই বিনোদনের এরকম বেশ অভাব দেখা দিয়েছে, সুতরাং এই মেলাগুলোই বিভিন্ন উৎসব কেন্দ্রিক যে মেলাগুলো, সেই মেলাগুলোতে আসলে মানুষের একেবারেই ঢল নেমে যায়। সেটারও ব্যতিক্রম নয়, এই সৈয়দপুর ডাকবাংলো মাঠে এই মেলাটি আয়োজন করেছে আমরা একসাথে নামে যে স্বেচ্ছাসেবী সংগঠন, এই পিঠা উৎসব। এবং পিঠা উৎসবকে ছাড়িয়ে এটি আসলে রীতিমতো জনসমাগমে পরিণত হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে, এটা বলাই যায়। এবং যারা আসছেন এখানে তারা বিভিন্ন ধরনের পিঠার যে স্বাদ সেগুলো গ্রহণ করছেন। হাতে বানানো কেক, ঘরোয়া যে কেক বানানো আছে সেই কেকগুলো তারা খেয়ে তারা উপভোগ করছেন। এবং এই স্বাদের পাশাপাশি বাচ্চারা বিভিন্ন রাইডের মধ্যে ঘোরাঘুরি করছে। মেলায় আজকে দিনের মতো প্রায় শেষের দিকে চলে এসেছে মেলা, আজকে দিনে শেষ হয়ে যাবে এবং আগামীকাল শেষ দিন। তো আয়োজকরা যেটি আশা করছেন কালকে শেষ দিনে হয়তো আরও অনেক বেশি জমজমাট হবে। আর এই স্কুল কলেজগুলো এই এলাকার আশেপাশে হয়, স্কুল কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা অনেক বেশি আসছেন এই মেলাগুলোতে আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় যে বৈশাখ যে একটা বাঙালির প্রাণের উৎসব, সেই প্রাণের উৎসবের একটা ছোঁয়া আমরা এই মেলার মধ্যে এই মেলার মধ্যে দেখতে পেয়েছি। তো লাইবা, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে সব শেষ অবস্থা। বাপ্পি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশেই চলছে বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হিসেবে বৈশাখী মেলা, আর তারই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শেষ করব এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈশাখের ছুটিতে ডিপো থেকে তেল উত্তোলন করতে পারেনি রাজশাহীর পাম্প মালিকরা। চাঁপাইনবাবগঞ্জে তেল নেই, স্টিকার লাগানো ফিলিং স্টেশনে মিলল প্রায় 4000 লিটার জ্বালানি। হামের রোগীদের জন্য মিলছে না পর্যাপ্ত আইসোলেশন ও আইসিইউ, একদিনে আরও 3 জনের মৃত্যু। দেশজুড়ে বাড়ছে গরমের তীব্রতা, তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। কুমিল্লা সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলে নিহত। বরিশালের দরগাবাড়িতে ভবনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ বাবা ছেলে। সিরাজগঞ্জে সিকি প্রথায় জিম্মি কৃষক, সেচের বিনিময়ে দিতে হচ্ছে ফসলের 4 ভাগের 1 ভাগ। সেচ মালিকদের সিন্ডিকেটের অভিযোগ। আমাকে 25% ধান ওই সেচ এলাকায় দিয়ে দিতে হয়। ধান যদি না দিবার চায়, ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায়। জলকেলিয়ার নিজ ভাষার গানে পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসব। বগুড়া ও সৈয়দপুরের বৈশাখী মেলায় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।